সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আজকের টপিক ছিল হচ্ছে ইংরেজ আমল। আজকে আমাদের সাধারণ জ্ঞানের দ্বিতীয় দিনের ক্লাস, তবে আমরা এর আগেও দুইটো পার্টে প্রথম দুটো ক্লাস শেষ করেছি। আর আজকে লেকচার দুইটো, কিন্তু আমরা এই লেকচারটাকে আমরা দুটো ভাগে সাজাবো আমাদের আলোচনার সুবিধার্থে। একটা হচ্ছে প্রায় 200 বছর ব্যাপী ইংরেজ আমল, এবং দ্বিতীয়টা হচ্ছে পাকিস্তান আমল, 24 বছর। তো আমরা প্রথম পার্টটা নিয়ে এখন আমরা আলোচনা করব, ইংরেজ আমল। তো ইংরেজ আমল নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বা অবস্থায় সবচেয়ে বেশি পরিবর্তন সৃষ্টিকারী আমল হচ্ছে ইংরেজ আমল। কারণ এই আমলটা ছিল সবচাইতে বেশি দীর্ঘ, 194 বছরের শাসনকাল, এবং এত বেশি ঘটনা এই আমলে ঘটেছে যে সবগুলো মনে রাখতে গেলে আমাদের এই আমলটাকে খুব ভালোভাবে করতে হবে। তো যেহেতু আমরা আজকে প্রথমে এটা নিয়ে আলোচনা করবো, আমরা প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে এই আলোচনা শেষ করব। তবে তার আগে আমরা এখন 12, আমরা ঠিক 3 মিনিট যারা যারা অপেক্ষা করছে ক্লাসের জন্য তাদের যোগ দেওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। আমরা ক্লাসটা শুরু করব ঠিক 3 মিনিট পর। ইতিমধ্যে আমরা যারা যারা এসেছি সবাইকে স্বাগতম। যারা যারা আসেনি আমরা তাদের জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ। আমরা সবাই যাতে লাইভটা একটু শেয়ার করে দিই, এবং যারা যারা এখনো ক্লাসে যোগ দিচ্ছেন তারা সবাই যাতে আসতে পারেন। আমরা এখনই ক্লাসটা শুরু করব। সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাদের এই ক্লাসটার যে কোনো রকম মতামত বা যে কোনো আপনাদের প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে করবেন। আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের এই লাইভটা শুরু করব। যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, এবং আমরা শুরু করতে যাচ্ছি এখনই। তো সবার আগে যেটা বললাম, ইংরেজ আমল সম্পর্কে জানতে গেলে আমাদের শুধুমাত্র কয়েকটা বছর সম্পর্কে জানলে হবে না, শুধু কিছু ব্যক্তি বা কিছু তাদের কাজ এরকম খুব সংক্ষিপ্ত আকারে পড়লে ইংরেজ আমলটা শেষ হবে না। ইংরেজ আমল 194 বছরের দীর্ঘ একটা আমল, এবং এখানে 194 বছরে শত শত ব্যক্তি আছে যাদের সম্পর্কে প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গায়। শত শত কাজ হয়েছে যেগুলো বিভিন্ন সাল এবং ঘটনাকারে মনে রাখতে হবে। এবং এই ইংরেজ আমলের যে সার্বিক যে একটা অবদান, সেটার আসলে একটা প্রভাব অনেক বেশি, এই জন্য ইংরেজ আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ইংরেজ আমল থেকেই বাংলাদেশের যে আজকের আজকের বর্তমান বাংলাদেশ, সেই বাংলাদেশের সৃষ্টি বা সেই বাংলাদেশের যে একটা সীমা পরিসীমা, সেইটা কিন্তু ইংরেজ আমলে গঠিত হওয়া। ইংরেজরাই সেটা করে দিয়ে গিয়েছিল এবং এই জন্যই বর্তমান বাংলাদেশের সাথে ইংরেজ আমলের অনেক বেশি একটা আহ, মিল পাওয়া যাবে এবং অনেক সম্পর্কিত দুটোই। তো আমাদের যদি পড়াশোনা শুরু করতে চাই আমরা ইংরেজ আমল নিয়ে, সবার আগে দেখতে হবে যে ঠিক ইংরেজ আমলটা কিভাবে শুরু হয়েছে। আমাদের ইংরেজদের আগে এই উপমহাদেশে যেই সময়টা শুরু হয়েছে সেটাকে বলা যায় যে ইউরোপীয় বণিকদের আগমন। এখন আসলে ইউরোপীয় বণিক বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা ইউরোপীয় বণিক বলতে কিছু দেশের, যারা ইউরোপ থেকে এসেছেন সেসব কিছু দেশের বণিককে বুঝি, যারা এই দেশে ব্যবসার স্বার্থে এসেছিলেন এবং এই দেশে এসে তারা একটা সময় ব্যবসার সাথে জড়িত, অবশ্যই রাজনীতি, তারা একটা সময় রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করেন এবং বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ভৌগোলিক পরিবর্তনে তারা একটা বিশাল ভূমিকা রাখেন। তো সবার আগে দেখতে হবে এই আমলে সবার আগে কে এসেছেন বা কারা এসেছেন। সবার আগে যেই ইংরেজদের আগেও যারা এসেছিলেন তারা হচ্ছেন ওলন্দাজ। তো ওলন্দাজরা কারা? ওলন্দাজরা হচ্ছেন আমাদের যারা সবার আগে কিন্তু আমাদের এখানে এসেছিলেন হচ্ছে পর্তুগিজরা, দ্বিতীয় হচ্ছে ওলন্দাজ। তো পর্তুগিজ কারা? পর্তুগিজ তো বোঝাই যাচ্ছে পর্তুগালের অধিবাসী। তো আমাদের সবার আগে এই অঞ্চলে আসার পথটা বের করেন হচ্ছে বার্থোলোমিও দিয়াজ। উনি হচ্ছেন 1487 সালে এদিকে একবার আসার পরিকল্পনা করেন, কিন্তু উনি সফল হননি। সবার আগে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, আমরা নামটা অনেকেই শুনেছি, ভাস্কো দা গামা 1498 সালে এই ভারত উপমহাদেশে আসেন। উনি এসে অবতরণ করেন হচ্ছে কালিকট বন্দরে। তো এই দুটো বেশ গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে শুরু হয়ে গেল আমাদের আসা। পর্তুগিজরা সবার আগে আসে। পর্তুগিজ কারা? পর্তুগালের অধিবাসী। তো বিভিন্ন বই দেখবেন পর্তুগিজ সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে। এখন আপনারা কোন তথ্যগুলো করবেন সেটা আমি প্রথমে তো পর্তুগিজ থেকে বলে দিই, এরপর আপনারা প্রায় প্রত্যেকটা দেশের যারা পর্তুগিজ ছাড়া অবলম্বন ছিল, দিনেমার ছিল, ইংরেজরা ছিল, তারপরে ফরাসিরা ছিল, যারা যারা এসেছে সবার ক্ষেত্রে এই জিনিসগুলো কমন, এগুলো আপনাদের সবারই পড়তে হবে। যেমন প্রথম এসেছিলেন কে, বা যারা এসেছিলেন তাদের মধ্যে ঠিক গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, এবং তারা এসেছিলেন তারা বাণিজ্য ঘাঁটি স্থাপন করতেন। তো বাণিজ্য ঘাঁটিগুলো কোথায়, এগুলো দেখতে হবে। তারপরে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এইসব ইউরোপীয় বণিকদের সাথে এই দেশের যারা শাসক ছিলেন, যেমন মোগল, তারপরে মোগলদের প্রতিনিধি হিসেবে শাসন করেছেন বাংলার সুবাদারদের সাথে এদের ছোটখাটো যুদ্ধ হয়েছে, সংঘর্ষ হয়েছে, এবং এই সংঘর্ষগুলো মাঝে মধ্যে মনে রাখতে হবে। তো আমাদের সবার আগে যেটা হচ্ছে পর্তুগিজ। তো পর্তুগিজ আসেন কবে? 1498 সালে তারা আসা শুরু করেন। আস্তে আস্তে তারা এই দেশে পর্তুগিজদের প্রথম ঘাঁটি তারা কোথায় নির্মাণ করে সেটা আমাদের যদি জানতে চাই, তাহলে পর্তুগিজরা প্রথম ঘাঁটি স্থাপন করা হচ্ছে বাংলায়। তো বাংলায় তারা কত সালে ঘাঁটি স্থাপন করে? প্রায় 1516 সালে। এরপর পর্তুগিজদের একটা আলাদা ডাকনাম আছে, সেটা হচ্ছে হারমাদ। হারমাদ জলদস্যু। আর পর্তুগিজরা জলদস্যুতাও করতো এবং পর্তুগিজদের কবলে পড়েই বাংলার মহাকবি আলাওল তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান আরাকানে এই হারমাদ জলদস্যুদের দ্বারা। যখন পর্তুগিজদের অত্যাচার অনেক বেশি বেড়ে যায় তখন শায়েস্তা খান, বাংলার সুবাদার শায়েস্তা খান পর্তুগিজদের দমন করেন। তো পর্তুগিজদের পরে বাংলায় কারা আসে? পর্তুগিজদের পরে বাংলায় আসে ডাচ বা ওলন্দাজরা। ডাচ কারা? নেদারল্যান্ডে এখন যারা অধিবাসী তারা হচ্ছেন ডাচ। হল্যান্ড বা নেদারল্যান্ড, তারা হচ্ছেন ডাচ। তো তো ডাচরা যখন আসেন, ওলন্দাজদের ঘাঁটি ছিল মুসলিম পট্টমে। এটা জানার জন্য ভালো, তবে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না বলার জন্য বলা। তো ওলন্দাজদের আসলে কীর্তি কি ছিল? ওলন্দাজদের কীর্তি হচ্ছে ওলন্দাজরা খুব বেশি সফল হতে পারেননি। তারা এসেই ঘাঁটি বেশ একটা, তারা খুব একটা সফল হতে পারেননি, তারা চলে যান। তো আরেকটা ইউরোপে বনে গেছে যারা সফল হতে পারেননি, তারা হচ্ছেন ডেনমার্ক। তো ডেনমার্ক কারা? ডেনমার্কের যারা বর্তমান অধিবাসী তারা হচ্ছেন
দিনেমার। তো এই দুটো দল, এই ওলন্দাজ এবং দিনেমার, তারা এই দেশে ব্যবসা করতে এসেছিলেন, কিন্তু তারা সফল হতে পারেননি। তো পরীক্ষা আসতে পারে যে আসলে দিনেমাররা কোন দেশের অধিবাসী ছিলেন, দিনেমার বণিকরা। আপনাদের বলতে হবে কি দিনেমাররা ডেনমার্কে ছিলেন। তারপর আসতে পারে ওলন্দাজরা কোন দেশে ছিলেন, কারণ ওলন্দাজ নামে তো কোনো দেশ নাই, আছে কোন নামে, এরা কোন দেশে ছিলেন, এরা ছিলেন নেদারল্যান্ডের। দ্বিতীয়ত আমরা আসি হচ্ছে এখন তো আমরা গেলাম ব্যর্থদের, প্রথম কে এসেছিলেন, ব্যর্থ কে হলেন, তারপর তো আমরা ব্যর্থতার পরে আমরা আসি সফলতার দিকে। তো সফল কারা হলেন এই দেশে? তো আমরা তো জানি সফল কে হয়েছে, সফল হয়েছেন হচ্ছে ইংরেজরা। তো ইংরেজরা সফল হলেন, কিন্তু সফলতা কাহিনী আসলে একদিনে রচিত না, এটা অনেক বড়। এই যে আমরা ইংরেজ আমল সম্পর্কে জানবো, এটা তো অনেক লম্বা কাহিনী। তার আগে একটা ইংরেজদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন জানেন? ফরাসিরা। তো ফরাসি আর ইংরেজদের দ্বৈরথটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপমহাদেশে, এবং বিভিন্ন যুদ্ধে এরা একে অপরকে, এই যে এখন যে স্নায়ুযুদ্ধ হয়েছিল প্রায় 70 বা 80 দশকে, যেটাতে আমেরিকা যাকে সাপোর্ট দিত রাশিয়া তাকে সাপোর্ট দিত না, রাশিয়া ঠিক তার বিপরীতকে সাপোর্ট দিত, মানে স্নায়ুযুদ্ধ চলছিল রাশিয়ার আগে ইংরেজদের সাথে। পৃথিবীতে আমেরিকা আর রাশিয়ার আগে স্নায়ুযুদ্ধ চলছিল হচ্ছে দুইটা দেশের সাথে, সেটা হচ্ছে এই ইংরেজ এবং ফরাসি। এরা এক দল যাদেরকে সাপোর্ট করতো, অন্য দল তাদেরকে সাপোর্ট করতো না, এভাবে তারা এই উপমহাদেশে অনেক বেশি একটা বিস্তৃত একটা ভূমিকা রেখেছেন। তো আমরা ইংরেজ আমল নিয়ে তো বলবো, তার আগে আমরা শেষ করি হচ্ছে ফরাসিদের দিয়ে। তো ফরাসি বণিক, আমরা ফরাসি কিছু নাম আমরা জানি, যেমন আমাদের ফরাসিরা সবার আগে এই উপমহাদেশে আসে, তাদের বিখ্যাত ঘাঁটি কোনটা? তাদের বিখ্যাত ঘাঁটি ছিল চন্দননগর, কলকাতার আশেপাশে চন্দননগরে তারা ঘাঁটি স্থাপন করে। এবং পলাশী যুদ্ধে, পলাশী যুদ্ধে কিন্তু এই ফরাসিরা, পলাশীর যুদ্ধে আমাদের এই ফরাসিরা সিরাজউদ্দৌলার পক্ষে সেনাপতি হিসেবে এবং প্রায় সেনাপতি হিসেবে এবং সৈন্য হিসেবেও তারা যুদ্ধে ইয়ে করেছিল, অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা জিততে পারেনি। এবং পলাশী যুদ্ধে হেরে যাওয়ার পরেই তার ইংরেজরা নেদারল্যান্ডের এই নেদারল্যান্ড না তো, আমাদের এই ফরাসিদেরকে এই দেশ থেকে প্রায় বিতাড়িত করে। ইংরেজরা বুঝতে পারে যে এদের আর শক্তি নেই, এদেরকে তাড়ায় দেওয়া উত্তম, এবং ফরাসিরা বুঝতে পারে যে এই উপমহাদেশে ইংরেজরা জয়লাভ করে ফেলেছে এবং এদেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই। তো ফরাসিরা ঘাঁটি বিক্রি করে দিয়ে বা একদম ইয়ে করে দিয়ে চলে যায়। তো আমরা ফরাসিদের সম্পর্কে জানলাম। ফরাসিদের পরে আমরা জানবো হচ্ছে কাদের সম্পর্কে? ইংরেজদের সম্পর্কে, কারণ আমলটাই হচ্ছে ইংরেজ আমল। তো ইংরেজ শাসন শুরু হয় হচ্ছে কাদের দ্বারা? ইংরেজ শাসন যাদের দ্বারা, যাদের নাম না বললে ইংরেজ শাসনটা, মানে যে কোম্পানি না বললে ইংরেজ শাসন অধরা থেকে যাবে বা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? এটা ছিল যারা ব্যবসা করতো, এই অঞ্চলে যারা ব্যবসা করতে আসতো সেসব বণিকদের একটা সংগঠন। এটা কিন্তু রাষ্ট্রীয় কোনো সংগঠন না, এটা কিন্তু বণিকদের সংগঠন। এটা কিন্তু ইংরেজ, মানে ইংরেজের শাসন বা ইংরেজদের গভর্নমেন্ট না, এটা হচ্ছে একটা বণিক সংগঠন। ওরা এই দেশে ব্যবসা করতে আসতো, ওরা ভাবতো যে একটা সমিতি হলে ভালো হয়, ব্যবসা করতে ভালো হয়, আমরা একজোট থাকবো, একজোট থাকলে আমাদের সমস্যা কম হবে, তো আমাদের ব্যবসা করতে সুবিধা হবে। তো এইভাবে ওরা ইংরেজ আমলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা গোড়াপত্তন করে, সেটা হচ্ছে 1600 সালে। তো 1600 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমাদের শুরু হলো। কিন্তু এই এই কোম্পানি কিন্তু ক্ষমতায় আসে নাই কিন্তু এত সহজে। পলাশী যুদ্ধ কত সালে হয়? 1757 সালে। তার মানে 1600 সালে কোম্পানি শুরু হলো, তারও 157 বছর পরে এই কোম্পানি এই উপমহাদেশের শাসনভার হাতে তুলে নিতে পারলো। তো এর আগে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, যেমন তারা এই দেশে এসে সর্বপ্রথম ঘাঁটি স্থাপন করা হচ্ছে সুরাটে। তারপর সেটা কত সালে? 1608 সালে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। সেটা ইংরেজদের সবচেয়ে বড় দুর্গ এবং এখনো অন্যতম একটা নিদর্শন ইংরেজদের শাসনের, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। সেটা স্থাপন করে 1600 সালে ওরা স্থাপন করে হচ্ছে ওদের সমিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার ঠিক 100 বছর পরে 1700 সালে সেই ফোর্ট উইলিয়াম দুর্গ তারা স্থাপন করে। তো ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের পরে তাদের যে বেশিরভাগ তাদের ফোর্ট উইলিয়াম দুর্গটা কি আসলে? দুর্গ হচ্ছে যেখান থেকে যুদ্ধ করা হয়। দুর্গে ওরা কি করতো? দুর্গে ওরা অস্ত্র শস্ত্র জমা করতে শুরু করলো, ওরা শক্তি বাড়তে শুরু করলো, যাতে ক্ষীয়মান, মানে তখন মুঘল সাম্রাজ্য ছিল ক্ষীয়মান,
এই ক্ষীয়মান মুঘল সাম্রাজ্যের বিপরীতে তারা নিজেরা একটা আলাদা একটা শক্তি স্থাপন করতে পারে, এই ভেবে তারা ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করলো এবং আশেপাশে আরো কিছু ছোট ছোট দুর্গ স্থাপন করেছিল। তো আমরা ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের পরে ইংরেজরা বুঝতে পারে যে যেহেতু মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাচ্ছে, তো এই সাম্রাজ্য এই ভারত উপমহাদেশে দখল করতে চাইলে সবার আগে দরকার হচ্ছে এই ভারত উপমহাদেশে মুঘল দ্বারা মানে সমসাময়িক যারা ছিলেন তারা হচ্ছে বাংলার নবাব। এই বাংলার নবাব, বাংলা বিহার উড়িষ্যার যে নবাব ছিলেন বা শাসক ছিলেন, তাদেরকে কিভাবে করায়ত্ত করা যায়, তাদেরকে কিভাবে দমন করা যায়, বা তাদেরকে কিভাবে নিজেদের আন্ডারে আনা যায়। তো এটা করতে গিয়ে তারা দেখলো যে এই নবাবদের বা এই যারা ইংরেজ আমলের যারা এই নবাবদের যারা বিরাট ভাবজন ছিল, সেই মানুষগুলোকে কিভাবে এক করা যায় বা দুর্নীতিবাজ কি মানুষগুলোকে কিভাবে ইংরেজরা নিজেদের দলে আনতে পারে, এভাবেই জিনিসটা হচ্ছে এই দুর্নীতিবাজদের নিজের দলে আনলে নবাবের শক্তি কমে গেল, কারণ এরা ছিল প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তি, এরা দুর্নীতিবাজ ছিল, এরা খারাপ ছিল, কিন্তু এরা ছিল প্রশাসনের সবচেয়ে বড় বড় ব্যক্তি। এদেরকে যদি আমরা কন্ট্রোলে আনতে পারি তাহলে কি হবে, তাহলে আমরা সবার আগে দেখতে পারবো যে এই উপমহাদেশের কন্ট্রোলটা, প্রশাসনিক কন্ট্রোলটা অনেকটাই ইংরেজদের হাতে চলে গেছে। তো এর ফলে কি হবে, এর ফলেই পলাশীর যুদ্ধ সংগঠিত হবে, তাতে একটু পরে আসতেছি। তার আগে কি হবে, তার আগে আমরা রায়দুর্লভ, মীর জাফর, তারপরে মানিক চাঁদ, এরকম কিছু মানুষ যারা আছে যাদের নাম আমরা আসলে ঘৃণার সাথে উচ্চারণ করি, এই মানুষগুলোকে ইংরেজরা নিজেদের কন্ট্রোলে আনে। তো তারপরে কি হয়, তারপরে অবশ্যম্ভাবীভাবে 1757 সালের যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধে আমরা দেখি যে কারা কারা জয়লাভ করে এবং কারা কারা হেরে যায়। তো আমরা কারা কারা বলছি এই কারণে, যুদ্ধে শুধু দুইটা পক্ষ ছিল না। আমরা আগেই বললাম যে এই যুদ্ধে সিরাজউদ্দৌলার সাথে কাজ করেছিলেন বা যে একসাথে মিলে যুদ্ধ করেছিলেন হচ্ছে ফরাসিরা, আর ইংরেজদের পক্ষে যুদ্ধ কারা করেছিলেন। এখন ইংরেজদের পক্ষেও কিছু দেশি সিপাহী যুদ্ধ করেছিলেন যাদেরকে ইংরেজরা ভাড়া করেছিল, কিন্তু ইংরেজদের পক্ষে আরেকটা মানুষ যুদ্ধ করেছেন, তিনি হচ্ছে মীর জাফর, যিনি সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি হয়েও মির্জাফরই করলো কার সাথে, সিরাজউদ্দৌলার সাথে, এবং যুদ্ধ করলো কার পক্ষে, ইংরেজদের পক্ষে। তো যুদ্ধটা কেমন আসলে, যুদ্ধটা আসলে এটা যুদ্ধ না বলে এটা প্রহসন বলা ভালো, কারণ যুদ্ধটা আসলে হয়ই নাই। যুদ্ধ যদি হয়ে যেত তাহলে ইংরেজরা হেরে যেত, কারণ ইংরেজদের মোট সৈন্য ক্ষমতা বা সৈন্য শক্তি তাদের মোট সৈন্য শক্তি ছিল মাত্র 3000 3500-এর মতো। আর সেইখানে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল প্রায় 53,000। তো এর ফলে হয় কি, এই যুদ্ধ তো এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তো আসলে জেতার কোনো চান্সই নেই, একদম ভেরি থিন চান্স এই ইংরেজদের। কিন্তু এই যুদ্ধটা ওরা জিতে গেল কিভাবে, জাস্ট এই সেনাপতিকে হাত করে। তো এরপরে আমাদের এই যুদ্ধটা আসলে যুদ্ধটা হয় কোথায়, যুদ্ধটা হয় হচ্ছে মুর্শিদাবাদের দক্ষিণে পলাশির প্রান্তরে। যেমন পলাশি ঢাকা ইউনিভার্সিটিতে আছে, এটা হচ্ছে ওই পলাশি না, এটা হচ্ছে মুর্শিদাবাদের পলাশি, পশ্চিমবঙ্গের পলাশি। তো আমরা কি একটু মির্জাফরের সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি নামটা জানি, আমরা কি সিরাজউদ্দৌলা সম্পর্কে জানবো কিনা। তো সিরাজউদ্দৌলা সম্পর্কে জানতে গেলে সবার আগে আমাদের জানতে হবে সিরাজউদ্দৌলা ছিল ওনার উপাধি। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কিন্তু সিরাজউদ্দৌলা না, মির্জা মুহাম্মদ। এবং সিরাজউদ্দৌলার নানা ছিলেন হচ্ছে আলীবর্দী খান। তো নানার কাছ থেকেই ক্ষমতাটা আসলে পান, কারণ আলীবর্দী খানের কোনো ছেলে ছিল না, আলীবর্দী খানের ছিল মেয়ে, 3টা মেয়ে ছিল। 3 মেয়েকে তিনি তার ভাইয়ের 3 ছেলের সাথে বিয়ে দেন। এর ফলে 3 মেয়ের সবচেয়ে বড় যে নাতি, সে হচ্ছে আলীবর্দী খানের সবচেয়ে বড় নাতিকে সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলার হাতেই আলীবর্দী খান তার শাসনভারটা তুলে দেন। এর ফলে সিরাজউদ্দৌলা মাত্র 23 বছর বয়সে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন। তো আমাদের সিরাজউদ্দৌলার আসলে যদি আমরা এভাবে হিস্ট্রিটা জানি, তো তারপরে কি হলো, সিরাজউদ্দৌলা আসলে হেরে গেলেন এবং হেরে গিয়ে তাকে মেরে ফেলা হলো এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো এবং ইংরেজ শাসন শুরু হলো কত সালে, 1757 সালে। তো এর ফলে আর এরপরে কিন্তু আরো 2টা বা একটা যুদ্ধ কিন্তু হয়েছে ছোট ছোট। যেমন এরপরে শুধু আরেকটা বড় যুদ্ধ ছিল বক্সারের যুদ্ধ, যে যুদ্ধে আসলে মির্জাফরের যে জামাতা ছিল মীর কাসিম এই যুদ্ধে ইংরেজদের হারাতে চান, কিন্তু পারেননি, কারণ ইংরেজরা ততদিনে খুব ভালোভাবে ঘাঁটি ঘিরে বসে গেছে এবং ইংরেজদের হারানো তো সোজা ছিল না।
মীর কাসিম যুদ্ধে হেরে যান এবং পলাশির পরে ইংরেজরা বক্সারের যুদ্ধ জিতে যায়। ইংরেজরা যুদ্ধ না করে আরেকটা যুদ্ধ জিতে গেছিল, সেটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। কেমন? পানিপথের তৃতীয় যুদ্ধে পক্ষ কারা ছিল আমরা ওই যে রক্তাক্ত প্রান্তর করলেও জানতে পারবো। এই যুদ্ধে মারাঠাদের সাথে যুদ্ধ করেন হচ্ছে নিজামুদ্দৌলা, তারপর সুজাউদ্দৌলা, তারপরে আমাদের কাবুল থেকে আসা কে আমাদের এই কিছু কিছু মানুষ যারা কিনা এই পানিপথের তৃতীয় যুদ্ধে যারা অংশগ্রহণ করেন, তারা আসলে এই দেশীয় মানুষ ছিলেন। তারা দুইটা পক্ষের হলেও তারা এই দেশি মানুষ ছিলেন। তো পানিপথের তৃতীয় যুদ্ধটা যখন হয় তখন দুই পক্ষের এত বেশি ক্ষতি হয় যে দুই পক্ষে আসলে ভোতা হয়ে যায় এবং দুই পক্ষের কেউই আসলে ইংরেজদেরকে প্রতিহত করার মতো শক্তি ছিল না। এর ফলে এই যুদ্ধটা না করে ইংরেজরা এই যুদ্ধটা জিতে যায়, কারণ এই যুদ্ধটা নিজেদের মধ্যে সংগঠিত হয়েছিল। তো আমাদের যে এই তিনটা যুদ্ধ সম্পর্কে আমাদের বেশ জানতে হবে, সালগুলো ইম্পর্টেন্ট, যে এই যুদ্ধটা কত সালে হয়। তো পলাশি যুদ্ধ হয় কত সালে? 1757 সালে। তারপরে বক্সারের যুদ্ধ হয় কত সালে? বক্সার যুদ্ধ হয় 1764 সালে। তো বক্সার যুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেন? বাংলার পক্ষে সেনাপতি কে ছিলেন? আপনারা কি সেটা একটু কমেন্টে লিখতে পারবেন? লিখে ফেলতে পারেন আপনারা, আমি কমেন্ট চেক করব। তো পানিপথের তৃতীয় যুদ্ধে, আমরা তৃতীয় যুদ্ধে আসি। তবে এই যুদ্ধটা হয়েছিল বক্সারের যুদ্ধের আগে, 1761 সালে এই যুদ্ধটা হয়। আর এই যুদ্ধে যার নাম আমরা আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত, যাকে নিয়ে মুভি হয়েছে, আহমদ শাহ আবদালি। এই মুভির চরিত্র অভিনয় করেন হচ্ছে সঞ্জয় দত্ত আহমদ শাহ আবদালি চরিত্রে। তো এই মারাঠা এবং এই মুসলমান দুইটা পক্ষের যে যুদ্ধ, সেই যুদ্ধে দুই পক্ষেই হেরে যান, জিতে যান হচ্ছে ইংরেজরা। যুদ্ধ না করে ইংরেজ জিতে যায় 61 সালে, 1761। তারপর 1764 সালে পানিপথের যুদ্ধের পরে হচ্ছে বক্সারের যুদ্ধ গেল। তারপরে হচ্ছে ইংরেজ শাসন শুরু হলো। তো ইংরেজদের শাসন সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইংরেজরা প্রথমেই পুরো ভারতবর্ষ শাসন করে নাই, বা পুরো ভারতবর্ষ একসাথে তারা দখল করে ফেলে নাই। তো তারা কি করেছে? তারা সবার আগে বাংলা শাসনভারটা গ্রহণ করেছে। বাংলা তারা পুতুল নবাব বসিয়েছে যাতে বিদ্রোহটা না হয়। তারা শুধুমাত্র রাজস্বটা আদায় করে, মানে লুটে পুটে খাওয়ার জন্য রাজস্বটা শুরু করে, এবং ধীরে ধীরে তারা এই উপমহাদেশের কর্তৃত্ব দখল করে। ধীরে ধীরে, একেবারে না, কিছু কিছু অঞ্চল তারা জয় করে যুদ্ধে, কিছু কিছু অঞ্চল তারা জোর করে দখল করে, কিছু কিছু অঞ্চলের তারা যারা নেতা ছিল বা শাসক ছিল তাদেরকে তারা মেরে ফেলে বা গুপ্ত হত্যা চালায়, বা তাদের উত্তরাধিকারকে মেরে ফেলে। এর ফলে হয় কি, শাসকরা নিঃসন্তান অবস্থায় মারা যান এবং এই অরক্ষিত রাজ্যগুলোকে ইংরেজরা দখল করে। তো এইভাবে এটা কিন্তু শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখল, এটা কিন্তু কোম্পানি শাসন চলছে এখনো, কিন্তু ইংরেজদের মেইন শাসন শুরুই হয়নি। মানে ইংরেজ গভর্নমেন্ট বা রানীর নামে শাসনটা শুরু হয়নি এখনো, এখন এটা কোম্পানির নামে শাসন হচ্ছে। তো আমাদের 3-4টা যুদ্ধ গেল। এরপর আমাদের আসবে হচ্ছে বিখ্যাত 1765 সালের 76-এর মনন্থর, সরি 1765 সালে দ্বৈত শাসন। তো দ্বৈত শাসনটা আসলে কোথেকে আসবে? দ্বৈত শাসনটা কি? দ্বৈত শাসন হচ্ছে, দ্বৈত মানে দুই, শাসন মানে কি? শাসন। তো শাসন ভারটাকে দুই ভাগে ভাগ করা। দিওয়ান বা যে রাজস্ব, সেটা ইংরেজদের হাতে চলে যাওয়া, এবং প্রশাসন চালানোর দায়িত্ব নবাবের হাতে দেওয়া। তখন কিন্তু নবাব ছিলেন। তো দ্বৈত শাসনটা আসলে ব্যর্থ হয়। কেন ব্যর্থ হয়? কারণ দ্বৈত শাসনের রাজস্বটা ইংরেজরা তোলে, এবং দ্বৈত শাসনের যে ইয়েটা ছিল, মানে শাসনভারটা ছিল এই নবাবের হাতে শাসনভার ছিল, কিন্তু রাজস্ব ছিল না। তো টাকা পয়সা ছাড়া তো আসলে শাসনভার করা যায় না। এর ফলে নবাব আসলে টুটো জগন্নাথে পরিণত হন এবং ইংরেজরাই লুটে পুটে খাওয়া শুরু করে। দ্বৈত শাসন শুরু করেন হচ্ছে লর্ড ক্লাইভ। তো তারপরে 1765 সালে দ্বৈত শাসন শুরুর পরে 1770 সালে যেটা হয় সেটা হচ্ছে 76-এর মনন্থর। মনন্থরটা কি? আসলে দুর্ভিক্ষ। 76-এর মনন্থর কেন বলা হয়? এটা আসলে বাংলা 1176 সাল ছিল, এই জন্য।
তো এটা ইংরেজ 1770 সালে 76-এর মনন্থর। এই মনন্থরে বাংলার অনেক মানুষ এবং ভারতবর্ষের অনেক মানুষ মারা যান। এবং আমরা যদি তারপরে আমরা দেখতে চাই ধীরে ধীরে ইংরেজদের এখানে আসলে বেশ একটা প্রভাব শুরু হয়ে যায়। লর্ড ক্লাইভ তিনি আসলে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর এবং তিনি দ্বৈত শাসন শুরু করেন, ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তো লর্ড ক্লাইভ ছিলেন সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্ব, যিনি কিনা একটা বিতর্কিত যুদ্ধের মাধ্যমে এই ভারত এবং বিদেশে দখল করেন। তো তারপরে আসলে কে আসেন, তারপরে আমরা এগুলো আসলে ব্যক্তির সাথে আমরা সাল মনে রাখতে হবে, ব্যক্তি এবং সাল দুইটাই মনে রাখতে হবে। ব্যক্তিত্ব এরপরে হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, যিনি কিনা এই দ্বৈত শাসনকে যিনি বিলোপ করেন, যে এই শাসনটা আসলে আসলে সবার জন্য ক্ষতিকর হচ্ছে, ইংরেজদের জন্য আসলে এটা অনেক বেশি বিতর্কিত হচ্ছে। তো এটা দ্বৈত শাসন ব্যবস্থা তিনি বিলোপ করেন। তিনি কি করেন, তিনি পাঁচশালা এবং 10 শালা, 5 শালা মানে 5 বছর মেয়াদি এবং 10 শালা মানে 10 বছর মেয়াদি, এই মেয়াদি শাসন ভূমি বন্দোবস্ত শুরু করেন। এখানে এই ভূমির জায়গিরগুলো দিয়ে দেন কিছু এদেশি লোকের হাতে, এবং এভাবেই জমিদারদের উত্থান শুরু হয়। আগে ছিল রাজা, রাজাদের পরে জমিদাররা জমি জমি যাদেরকে দেন, এই ওয়ারেন হেস্টিংস 5 শালা এবং 10 শালা বন্দোবস্ত যাদেরকে দেন, এর ফলে জমিদারদের উত্থান শুরু হয়। তো এটা কে করেন, এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস করেন। তো ওয়ারেন হেস্টিংস এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এই উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড তিনি স্থাপন করেন। তো আমাদের এভাবেই ইংরেজ শাসনের আসলে এই সময়টা এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমাদের আরো অনেক ব্যক্তিত্ব আসবে। তো সরি, ঠান্ডা আসলে পানি খেয়ে নিই, একটু চা খেয়ে নিই। তো 5 শালা এবং 10 শালা ব্যবস্থার পরে আরেকটা ব্যবস্থা আসে, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে এটা আসলে কে প্রতিষ্ঠা করেন বা কে চালু করেন, এটা হচ্ছে চালু করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো আর্ল অফ কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস যখন এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন, তিনি এটার আরেকটা নাম দেন, সেটা হচ্ছে এদেশের নাম আরেকটা ছিল, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। তো সূর্যাস্ত আইন কেন ছিল, এটা একটা নির্দিষ্ট খাজনা পরিশোধ করার একটা ডেট ছিল, যে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার এই যে ভূমিগুলো চিরস্থায়ীভাবে দিয়ে দেওয়া হলো কিছু মানুষকে, এই ভূমির খাজনাগুলো ওই মানুষগুলো পরিশোধ করবে ইংরেজদের। কিন্তু এটা একটা নির্দিষ্ট ডেটে পরিশোধ করতে হবে, যেই ডেটে পরিশোধ করতে না পারলে এই তাদের এই জমিটা আবার নিলামে তুলে দেওয়া হবে এবং অন্য মানুষকে দিয়ে দেওয়া হবে। এটা এই খাজনাটা পরিশোধ করতে হতো সূর্যাস্তের আগে। এই জন্য সূর্যাস্ত যদি হয়ে যেত এবং খাজনা পরিশোধ না হইতো, তখন ওই লোককে বা ওই জমিদারকে ওই ওই অঞ্চল থেকে একটা উচ্ছেদ করে দেওয়া হতো। তো এই জন্য এটা নাম ছিল হচ্ছে সূর্যাস্ত আইন অথবা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। তো আমাদের এভাবে গেল, আমাদের এইভাবেই ধীরে ধীরে জমিদারদের একটা উত্থান শুরু হয় এবং আমাদের ভূমির একটা সামন্ততান্ত্রিক যে ব্যবস্থা, ফিউডাল সিস্টেম, সেটা শুরু হয় হচ্ছে এই লর্ড ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের মাধ্যমে, যেটাকে চিরস্থায়ী রূপ দেওয়া হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তারপরে আমরা যদি দেখতে চাই, আপনারা এগুলো খাতা লিখে ফেলতে পারেন, সালগুলো বলতেছি বা ব্যক্তির নাম বলতেছি, সেগুলো খাতা লিখে ফেলতে আসলে মনে রাখা সহজ হবে। তো আমাদের এরপরে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম আসবে, তাদের নাম আসলে আমরা অনেকে আসলে এটা একটু নতুন নতুন লাগতে পারে, এই জন্য এগুলো লিখে ফেলা ভালো। আমরা এগুলো আসলে সাল দিয়ে মনে রাখা সবচেয়ে উত্তম, যে আমরা ধারাবাহিকভাবে যে কোনটার পরে কোনটা এসেছে, এই সাল ভিত্তিকভাবে মনে রাখতে গেলে ব্যাপারটাকে ধারাবাহিকভাবে মনে রাখা যায়। তো আসলে আমরা কোন পর্যন্ত আসলাম, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা সম্পর্কে আমরা বেশ একটা আসলাম। তারপরে আমাদের এই উপমহাদেশের যখন ইংরেজ শাসনটা বেশ গাঢ় অবস্থায় যায়, তখন এই উপমহাদেশের উত্থান শুরু হয়, মানুষের উত্থান শুরু হয়। যেমন বুদ্ধিবৃত্তিক ভাবে এখানে কিছু কিছু কাজ শুরু হয়, যেটা কিনা আমাদের এই উপমহাদেশটাকে আধুনিক করে তোলে। এটা আসলে অবশ্যম্ভাবী ছিল, মানুষ আসলে আধুনিক হতোই, কিন্তু ইংরেজ শাসনের ভয়াবহতার ফলে কিছু মানুষের উত্থান হয় এবং কিছু মানুষের পতন হয়, এবং এর ফলে সমাজ ব্যবস্থার আমূল একটা পরিবর্তন ঘটে যায়। এর ফলেই এই এই পরিবর্তনগুলো হয়, এবং এগুলো আসলে ইংরেজ শাসনের সুফল না, এগুলো আসলে প্রভাব বলা যায়, সুফল বলা যাবে না।
তো আমাদের ইং শাসন যে শুরু হয়, তারপর 1780 সালে উপমহাদেশের প্রথম যে পত্রিকার নাম কি বেঙ্গল গেজেট, সেটা 1780 সালে আমাদের প্রকাশিত হওয়া শুরু হয়। তো 1780 সালে প্রকাশিত হওয়ার পরে বেঙ্গল গেজেটের পরে আমাদের যে আরো কিছু পত্রিকা ছিল বা আরো কিছু যে মানসিকা যারা কিনা পত্রিকা চালু করেন, সেই পত্রিকাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন সমাচার দর্পণ, তারপরে বাংলাদেশে ছিল কাঙ্গাল হরিনাথের রংপুর প্রবাসিকা, এরকম কিছু পত্রিকা ছিল। সেই পত্রিকাগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, এগুলো আপনার বিভিন্ন বই থেকে জানতে পারবেন। তারপর লর্ড কর্নওয়ালিস তো সম্পর্কে আমরা জানলাম যে তিনি চিরস্থায়ী বর্ণবস্ত্র প্রথা চালু করেন। তো তিনি আরেকটা বেশ বিখ্যাত কাজ করেন, সেটা হচ্ছে কি তিনি সতীদাহ প্রথা বন্ধ করেন 1793 সালে, লর্ড কর্নওয়ালিস। এটা আপনাদের জানলে ভালো। সতীদাহ প্রথার সাথে আরেকটা ব্যক্তির নাম জড়িয়ে আছে, তিনি কে? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা তিনি বিলোপ করার চেষ্টা করেন, এবং সতীদাহ প্রথাকে সরকারিভাবে বিলোপ করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তো তারপর ধীরে ধীরে 19 শতাব্দীর শুরু হয়। তো 1818 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো ব্রাহ্ম সমাজটা কি? ব্রাহ্ম সমাজ একটা নতুন ধরনের ধর্ম, যেটা ব্রহ্মের উপাসনা। তো পূজা বা এটা কি বলে, মূর্তি পূজার থেকে একটা সরে গিয়ে ব্রাহ্ম ধর্ম একটা বিশেষ একটা আলাদা সংস্কার শুরু হয়। ব্রাহ্ম ধর্মের কিন্তু অত্যন্ত একটা, ব্রাহ্ম ধর্ম ছিল তৎকালীন সময়ের যারা কলকাতার যারা উঁচু তলার মানুষ, তারা এই ধর্মের একটা অনুসারী ছিলেন। যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার পুরো পরিবার যে ঠাকুর পরিবার, এটাও ছিল এই ব্রাহ্ম ধর্মের অনুসারী। তো ব্রাহ্ম ধর্ম সম্পর্কে আপনাদের জানলে ভালো। কিছু কিছু প্রশ্ন আসে, এবং এটা বিভিন্ন বই থেকেই পাওয়া যায়, এটা জানা আসলে খুব একটা কঠিন না এবং খুব ইন্টারেস্টিং এটা জানা। আমাদের ক্লাস প্রায় 32 মিনিট চলছে, এর মধ্যে অনেকে যোগদান করেছেন, অনেকে চলে গেছেন। তো যারা যারা এখনো আছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাবো। তারপর আমাদের এই উপমহাদেশের আরো কিছু দেশ, আমি কমেন্টে দেখতে পাচ্ছি অনেকে আসলে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। এবং কমেন্ট চেক করতে করতে আপনাদের কাছে একটা ক্ষুদ্র প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যারা যারা এখনো লাইভটি দেখছেন তারা একটু কমেন্টে একটু কষ্ট করে তারা একটা জিনিস জানাবেন, সেটা হচ্ছে ইংরেজ আমলের কোন জিনিসটা সম্পর্কে, বা ইংরেজ আমলের এমন কিছু ব্যাপার আছে কিনা যেগুলো সম্পর্কে আপনারা জানতে চান, বা এমন কিছু তথ্য জানতে চান কিনা, এমন কিছু কনফিউশন আছে কিনা কোনো কিছু নিয়ে, যে জিনিসটা আপনারা জানতে পাইলে ভালো বা জানতে চান, সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি এখানে কমেন্টে দেখছি অনেকেই আছেন, তো আপনারা চাইলে জানাতে পারেন যাদের যাদের কোনো কনফিউশন আছে। তারপর হচ্ছে আমাদের এখানে অনেকেই আছেন, তো আমরা ধীরে ধীরে আবার পড়ায় ফিরে যাই। তো কিছু কিছু বই আপনারা দেখবেন যে কিছু কিছু বইয়ে বা কিছু কিছু জায়গায় সতীদাহ প্রথা নিয়ে বেশ একটা কনফিউশনের জিনিস আছে, সেটা হচ্ছে সতীদাহ প্রথা চালু করেন কে অথবা এটাকে রদ করেন কে, অনেক রকম উত্তর আছে। তবে এখন পর্যন্ত অনেক অনেক বেশি জন দ্বারাই বা সর্বজন দ্বারাই একটা স্বীকৃত উত্তর হচ্ছে সেটা সতীদাহ প্রথা সম্পর্কে, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস সেটাকে প্রথমবার সেটাকে আসলে অপরাধী অপরাধ হিসেবে তিনি আসলে এটাকে সরকারিভাবে একটা নিষেধাজ্ঞা জারি করেন। তবে এখানে দ্বিতীয়বার নিষেধাজ্ঞা জারি করেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো তিনি আসলে এটাকে বিলোপ করেন। তো এটা আসলে দুইবার এটা নিয়ে কাজ হয়েছে। তো আপনাদের দেখতে হবে যে আসলে অপশনে কোনটা আছে, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি আসলে লর্ড কর্নওয়ালিস। এটা আসলে কনফিউজিং, এটা অনেক জায়গাতে এটা বেশ ঘোলাটো ভাবে দেয়া আছে। তো অনেক জায়গাতে উত্তর দেওয়া আছে লর্ড উইলিয়াম বেন্টিং, অনেক জায়গাতে উত্তর দেওয়া আছে লর্ড কর্নওয়ালিস। তো এটাকে সরকারিভাবে আসলে দুইজনই বেশ দুজনেই এটাকে বেশ একটা তারা এটার প্রতি একটা অপরাধ আনেন। তো সবচেয়ে ভালো হয় এটা লর্ড কর্নওয়ালিস দিলেই।
তবে যদি লর্ড কর্নওয়ালিস যদি এটাতে উত্তর বা অপশন না থাকে, সেক্ষেত্রে আপনারা লর্ড উইলিয়াম বেন্টিক দিতে পারেন। তো আরেকজন ব্যক্তি সম্পর্কে আমাদের জানা উচিত, সেটা হচ্ছে মহীশূরের টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন এই উপমহাদেশে অন্যতম স্বাধীনতাকামী একজন মানুষ, যিনি কিনা বক্সার বা এইসব যুদ্ধের পরে যিনি ইংরেজদের সাথে যুদ্ধ করেন তার নিজের রাজ্যের স্বাধীনতা নিয়ে। কিন্তু আসলে তিনি যুদ্ধে হেরে যান। কিন্তু আমাদের টিপু সুলতানের নাম এই জন্যই মনে রাখতে হবে যে টিপু সুলতানের সাথে যুদ্ধ করেন হচ্ছে লর্ড ওয়েলেসলি, এবং লর্ড ওয়েলেসলি কিন্তু বিখ্যাত সেনাপতি ছিলেন। তো এই দুজনের মহীশূর যুদ্ধ অনেক বেশি একটা ইম্পর্টেন্ট যুদ্ধ। এটা আসলে এটা সম্পর্কে আপনার বিভিন্ন নেটে বা বিভিন্ন জায়গায় ঘাটলে পাবেন। তো এই যুদ্ধের সম্পর্কে আপনার জানবেন, এটা থেকে খুব একটা প্রশ্ন আসেনি, এই জন্যই আসতে পারে এখান থেকে প্রশ্ন। আরেকজন লর্ডের নাম আমরা জানি, তিনি হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ। তো হার্ডিঞ্জ ব্রিজ কিন্তু আমরা সবাই চিনি, এবং হার্ডিঞ্জ ব্রিজ যিনি উদ্বোধন করেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম হার্ডিঞ্জ। তো হার্ডিঞ্জ আসলে ওনাকে একটু মনে রাখতে হবে, লর্ড উইলিয়াম হার্ডিঞ্জকে। তো আমাদের কমেন্টে যারা আছেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তারপর লর্ড উইলিয়াম হার্ডিঞ্জ যখন আসেন, তার আগে আমাদের যেই আরেকটা তারপরে আমাদের আরেকজন ব্যক্তি সম্পর্কে জানতে হবে। তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। ডালহৌসি নামটা আসলে একটু মজাদার, ডালের মতো, কিন্তু আসলে ডালহৌসি নামটা আরেকটা কারণে মজাদার। সেটা হচ্ছে লর্ড ডালহৌসি এই উপমহাদেশে যারা রেল ফ্যান আছেন তারা জানবেন যে উপমহাদেশের রেল ব্যবস্থাটা বা রেল লাইনের স্থাপনে হচ্ছে লর্ড ডালহৌসির আমলে। তো লর্ড ডালহৌসি আরেকটা কাজ করেন, তিনি হচ্ছেন বিধবা বিবাহ আইন প্রণয়ন করেন। তো বিধবা বিবাহ আইনটা আসলে বিধবাদের বিবাহ নিয়ে কে কাজ করেন? তিনি হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি যখন কাজ করেন, তারপরে লর্ড ডালহৌসি বিধবা বিবাহকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেন বা এটাকে অনুমোদন দেন। তো এই দুইটা কারণে তাকে মনে রাখতে হবে লর্ড ডালহৌসিকে। এক হচ্ছে রেল লাইন, দুই হচ্ছে আমাদের বিধবা বিবাহ আইনের তিনি এটা রাষ্ট্রীয়ভাবে এটা প্রবর্তন করেন। তারপরে আমাদের আরেকটা জিনিস, যিনি আসলে আরেকজন ব্যক্তির নাম লর্ডের নাম মনে রাখতে হবে, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং আসলে তিনি হচ্ছেন একটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের লর্ড। যেমন আমাদের উপমহাদেশের প্রথম বড় ধরনের স্বাধীনতা সংগ্রাম সেটা কোন সময়ে শুরু হয়? সেই উপমহাদেশের এই স্বাধীনতা সংগ্রামটা আমাদের সিপাহী বিদ্রোহ। সেটা কত সালে? 1757 সালে। তো 1757 সালের এই সিপাহী বিদ্রোহের সময় এই উপমহাদেশের ভাইসরয় বা ব্রিটিশ গভর্নর ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং। তিনি আসলে বেশ কানিং মানুষ ছিলেন। তো লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহটা শুরু হয়। তো সিপাহী বিদ্রোহ আসলে একটা বেশ বহুমাত্রিক বিদ্রোহ। সিপাহী বিদ্রোহটা আমাদের সিপাহী বিদ্রোহটা যখন শুরু হয় তার আগে কিছু কিছু ছোট ছোট বিদ্রোহ হয়েছে। যেমন বাংলায় তিতুমির, তিনি সিপাহী বিদ্রোহের আগেই প্রথম স্বাধীনতা সংগ্রামী। তারপর আমাদের এই তিতুমিরের সাথে সাথে তারপরে ছিলেন হচ্ছে আমাদের ফকির সন্ন্যাসীরা, যারা কিনা ফকির আন্দোলনে ব্রিটিশদের বেশ একটা নাকানি চুবানি খাইছিলেন। যদিও এই আন্দোলনগুলো আসলে ব্রিটিশদের উৎখাত করেনি, তবুও ব্রিটিশদের সাথে এই আন্দোলনগুলো ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরিতে বা একটা স্বাধীনতাকামী একটা বেশ একটা গণজাগরণ তৈরিতে এটা বেশ ভূমিকা রাখে। তারপরে তো তৃতীয় ধাপ হিসেবে আসলো হচ্ছে আমাদের এই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের সশস্ত্র বিদ্রোহ 1757 সালে। তো আমরা আগে 1757 সালে যুদ্ধ, যেহেতু আমরা যুদ্ধে যাচ্ছি বা বিদ্রোহ যাচ্ছি, তার আগে আমাদের ওই দুই তিনটা ঘটনা সম্পর্কে একটু একটু জানতে হবে। সেটা হচ্ছে আমাদের ফকির আন্দোলন সম্পর্কে জানতে হবে। ফকির আন্দোলনের নেতা কারা? ফকির আন্দোলনের নেতা হচ্ছে দুইজন, ফকির ভবানী পাঠক, তারপরে ফকির মজনু শাহ, এটা হচ্ছে ফকির সন্ন্যাসী। দুইজন মানুষের সম্পর্কে জানলে ভালো। তো ফকিররা আসলে ফকিরদের পরে এই উপমহাদেশে তিতুমির আসেন। তিতুমির যিনি 1731 সালে বাঁশের কেল্লা, তিতুমির বাঁশের কেল্লা, সেটাতে উনি বেশ ফকির সন্ন্যাসী বিদ্রোহ করে। তারপরে আমাদের এই আমাদের তিতুমিরের বাঁশের কেল্লা উনি স্থাপন করেন এবং যুদ্ধ করেন। তিনিও হেরে যান, কিন্তু হেরে গেলেও
তিনি আসলে যে জিনিসগুলো নিয়ে বেশ একটা আলোড়ন তৈরি করেন সেটা হচ্ছে যে যুদ্ধ করা যায়, ইংরেজদের বিরুদ্ধে চাইলে যুদ্ধ করা যায়, জাস্ট মনোবলটা লাগে। হেরে যাওয়া ব্যাপার না, তো যুদ্ধ করে ওদেরকে আসলে দেখাতে হবে যে হ্যাঁ আমরা এই দেশে স্বাধীনতা পাবো। তো স্বাধীনতার এই সংগ্রামটা শুরু হওয়ার পরে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা 1757 সালে আসি। আমরা কিন্তু এক এক লাফে চলে আসিনি 1757 সালে, তার আগে আমরা কয়েক ধাপে ধাপে এসেছি। তো তিতুমিরের বাসায় বললে 1731 সালে আমাদের তিতুমিরে যুদ্ধ করে তিনি ইংরেজদের হাতে মারা যান। তারপরে আমাদের ফরাইজি আন্দোলন হয়। ফরাইজি আন্দোলন করতে গিয়ে হয়, এটা আমরা সবাই জানি, ছোটকালে সমাজ বই আমরা সবাই পড়ছি। ফরাইজি আন্দোলন, ফরাইজি আন্দোলন আমাদের হাজী শরীয়তুল্লাহ, আমাদের শরীয়তপুর যার নামে হাজী শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদু খান, এই দুইজন আসলে ফরাইজি আন্দোলনের যে বিখ্যাত মানুষ। ফরাইজি আন্দোলন তারা তারাও ফকির সন্ন্যাসীদের পরে তিতুমিরের পরে তৃতীয় ধাপে তারা যখন আসেন, ফরাইজি আন্দোলন করে তারা স্থানীয় জমিদারদের বিরুদ্ধে এবং কিছু কিছু ক্ষেত্রে ইংরেজদের বিরুদ্ধে তারা সফল হন। তো ফরাইজি আন্দোলন একটা অনেক বছরের আন্দোলন। তিতুমির আন্দোলনটা আসলে 31 সালে শেষ হয়ে যায়, কিন্তু ফরাইজি আন্দোলনটা শেষ হতে অনেক সময় লাগে, কারণ এটা আসলে অনেক বিস্তৃত একটা আন্দোলন ছিল। তো শরীয়তুল্লাহর একটা ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে ফরাইজি আন্দোলন যিনি প্রবক্তা শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ, তার জন্ম শরীয়তপুর জেলায় হলেও তার কিন্তু ফরাইজি আন্দোলনের কেন্দ্র কেন্দ্র হচ্ছে ফরিদপুর জেলা, শরীয়তপুর জেলা না, কিন্তু এটা কিন্তু আসতে পারে যে ফরাইজি ফরাইজি আন্দোলনের কেন্দ্র কোনটা বা আসলে বেশ কোনটা, সেটা হচ্ছে ফরিদপুর জেলা। তো ফরিদপুর জেলায় আমরা আসলাম। তো ফরিদপুর জেলায় আসার পরে আমরা দেখলাম যে দুইটা জেলা সম্পর্কে তাহলে আমাদের জানা ভালো, শরীয়তপুর আর ফরিদপুর। তো ফরাইজি আন্দোলন গেল। ফরাইজি আন্দোলনের পরে আমাদের যেই আন্দোলনটা সময় জানতে হবে সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহকে আন্দোলন বলা যায় না, এটা আসলে ছিল হচ্ছে একটা খুবই বিরুদ্ধে একটা জনবিস্ফোরণ। এখানে খুব যে যুদ্ধ হয়েছে তা না, বা খুব যে সংঘর্ষ তা না, কিন্তু এখানে একটা ইংরেজদের বিরুদ্ধে একটা যে আমরা যে করবো না বা আমরা নীল চাষ করবো না, আমাদের জোর করে হলে আমরা করবো না, এই যে একটা অনভ্যস্ততা বা এই যে একটা বিদ্রোহ, এই বিদ্রোহটাই আসলে একটা স্পার্ক ছিল। তো নীল বিদ্রোহের সাথে আসে হচ্ছে নীল কমিশন বা ইন্ডিগো কমিশন। তো নীল বিদ্রোহের অবসান ঘটে হচ্ছে 1860 সালে। তো নীল বিদ্রোহের সাথে আমাদের কি কি জিনিস জানতে হবে সেটা হচ্ছে বিখ্যাত নাটক নীল দর্পণ। এবং আমাদের এই নীল দর্পণের যে নাটক, নীল দর্পণের নাটক কে লিখেছেন আপনারা কি এটা কমেন্ট বক্সে একটু লিখতে পারবেন? যারা যারা আছেন নীল বিদ্রোহের নাটক রচয়িতাকে লিখুন, আমরা বাকি কোথায় চলে যাই, এটা আমরা পরে শেয়ার করবো যে হ্যাঁ হয়েছে কি হয় নাই। তো নীল বিদ্রোহ নিয়ে আসলে নাটক হয়, কবিতা হয়, গান হয়, পালা হয়, এবং এর ফলেই ইংরেজদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় যে নীল বিদ্রোহটা, নীল শাসন সবার জন্যই খারাপ। এবং এর ফলে ইংরেজরা নীল কমিশন গঠন করে এবং ধীরে ধীরে এই নীল কমিশনের রিপোর্টের পরেই ইংরেজরা নীল বিদ্রোহের পরে এই নীল চাষটা বাদ হয়ে যায়। এবং এর ফলে হ্যাঁ, একজন একজন সঠিক উত্তর দিয়েছেন দীনবন্ধু মিত্র, অনেক ধন্যবাদ। তো দীনবন্ধু মিত্র তিনি আসলে একজনের সহায়তায় এই নাটকটা লেখেন। একজন এই নাটকটা, এই নীলদর্পণ নাটকটা একজন অনুবাদ করেন ইংরেজিতে, তিনি হচ্ছেন বিখ্যাত আমাদের একজন কবি। আপনারা কি পারবেন সেই কবির নামটা আমাকে জানাতে, যে কোন ব্যক্তি দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটককে ইংরেজিতে অনুবাদ করেন? জানালে আমি কত কিছুক্ষণ পরে আবার ওইটা শেয়ার করবো যে হ্যাঁ হয়েছে কিনা। তো দীনবন্ধু মিত্রের সাথে আমাদের নীলদর্পণ গেল, নীল বিদ্রোহ গেল। তারপর আমাদের আসে হচ্ছে আমাদের 1860 সালের পরে তো 57 সাল আমাদের সিপাহী বিদ্রোহ শুরু হয়। তো সিপাহী বিদ্রোহ ওটা শুরু হয়েছে কোথায়? এই বাংলায়। এই বাংলাতেই আমাদের আসলে সিপাহী বিদ্রোহ শুরু হয়। একটা খুব গর্বের একটা জিনিস বলে রাখি, পৃথিবীর একটা দেশকে বলা হয় হচ্ছে স্বাধীন দেশ, বা এরা আসলে কোনো দেশের আন্ডারে ছিল। সেটা কোন দেশ এটা জানেন? সেটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফ্রিডম। তো থাইল্যান্ড আসলে কারো আন্ডারে ছিল, কিন্তু বাংলাদেশ এত উর্বর এবং এত সমৃদ্ধশালী একটা অঞ্চল ছিল যে বাংলাদেশ অনেকের আন্ডারে ছিল। অনেকে এটাকে নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করছে কিন্তু পারে নাই। সবসময় এই বাংলাদেশে বিদ্রোহ লেগেছিল এবং এই বাংলাদেশকে বলা হয়েছে যে বুলজাতপুর বা বিদ্রোহের নগরী। মানে এই বাংলাকে কেউ নিজেদের কন্ট্রোলে রাখতে পারে না। তো সারা জীবনই বা সব সময় এই বাংলাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ বা এই বঙ্গভূমি সবসময় বিদ্রোহ করেছে। তো
তো সিপাহী বিদ্রোহ যে আমাদের এর আগে যে বিদ্রোহগুলো বললাম, তিতুমিরের বাঁশের কেল্লা, ফরাইজি আন্দোলন, তারপরে আমাদের আরো ছিল নীল বিদ্রোহ, তারপরে এই সবগুলো একেবারে ফকির সন্ন্যাসীর আন্দোলন, এই সবগুলো কিন্তু এই বাংলাতেই শুরু হয়। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় যে এই ভারত মহাদেশ যখন ঘুমন্ত ছিল, ভারতের অন্যান্য অঞ্চল যখন নিদ্রিত ছিল, তারা যখন কোনো কাজ করতে পারে না, তারা যখন চুপচাপ ছিল, তখন এই বাংলা বা এই বঙ্গদেশ তখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বা ইংরেজদের বিরুদ্ধে ছোট হলে তারা বিদ্রোহ করেছে। মানে আমরা কিন্তু বর্ষতা স্বীকার করিনি এই যুদ্ধে। আমাদের এখানে স্বাধীনতার সূর্যটা অস্তমিত হয়, কিন্তু আমরাই স্বাধীনতার সূর্যের জন্য আমরা লড়াই করেছি। তো এই সিপাহী বিদ্রোহটা শুরু হয় আমাদের এই ব্যারাকপুরে, বাংলায়। একজন বিখ্যাত সিপাহী ছিলেন মঙ্গল পান্ডে, এটা নিয়ে মুভি আছে আমির খানের, আপনারা দেখতে পারেন। কিছু হিস্টোরিক্যাল ইনএকুরেসি আছে, বাট মুভিটা দেখলে আমরা একটা মোটামুটি একটা ধারণা জানবেন। তো সিপাহী বিদ্রোহ যখন হলো, তারপর শুরু হলো সিপাহী বিদ্রোহটা, আসলে শুরু হলো এটা একযোগে শুরু হলো, এটা শুরু হয়েছে একটা জায়গায়, তারপর অন্যান্য জায়গায় সেখানে বিদ্রোহ অংশগ্রহণ করেছে। এটা আসলে কেন্দ্রীয়ভাবে সংগঠিত কোনো বিদ্রোহ ছিল না। এর ফলেই সিপাহীরা বিভিন্ন জায়গা থেকে তারা বেশ একটা বাধার সম্মুখীন হন, অনেক জায়গা থেকে তারা সাহায্য সুবিধা পাননি, এবং অনেক দেশীয় রাজ্য এবং দেশীয় রাজা এই সিপাহীদের বিট্রে করেন বা বেইমানি করেন। এর ফলে ধীরে ধীরে সিপাহী বিদ্রোহটা জনসাধারণ থেকে ধীরে ধীরে একটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা হেরে যান। তো এটা আসলে আমাদের জন্য একটা কি বলবো, এটা আসলে আমাদের একটা দুর্ভাগ্য যে এত লক্ষ লক্ষ ব্রিটিশ, মাত্র কয়েক লক্ষ, 1 লক্ষর মতো ব্রিটিশদের বিরুদ্ধে আমরা কয়েক লক্ষ সিপাহী বা হিন্দু সিপাহী বা মুসলিম সিপাহী, এই দেশের সিপাহীরা মিলে আমরা কিছু করতে পারিনি, বা যুদ্ধটা তাদের হারাতে পারিনি। কিন্তু একটা এখানে বিশেষ একটা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনটা হচ্ছে, যেটা আমি সম্ভবত পরে বলি, তার আগে ওই যে একজন উত্তর দিয়েছেন যে ইংরেজদের এই নীল এরকম নাটকটাকে ইংরেজিতে কে অনুবাদ করবেন, জেমস লং। আসলে জেমস লং না, এই নাটকটাকে ইংরেজিতে অনুবাদ করেন হচ্ছে আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন। তো আমাদের এটা মনে রাখতে হবে একটু। তারপরে আমরা আসে হচ্ছে যেটা কথা বলছিলাম আমরা সিপাহী বিদ্রোহকে। সিপাহী বিদ্রোহটা, সিপাহী বিদ্রোহের সবচাইতে সবচাইতে বড় বা ইফেক্টকে, সবচাইতে বড় ঘটনা কি, এই ঘটনার ফলে ঘটা সবচেয়ে বড় ঘটনা কি, দুটো ঘটনাকে বলা হয় সবচেয়ে বড় ঘটনা। সেটা হচ্ছে এক, সিপাহী বিদ্রোহের ফলে মুঘল সাম্রাজ্যের পতন হয়ে যায়। আসলে বলতে গেলে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় সম্রাট আওরঙ্গজেবের সময় থেকে, এবং তার ফলে কোনো তার কোন উত্তরাধিকার সম্রাটই খুব একটা কেপেবল ছিলেন না, এবং ধীরে ধীরে তাদের সময় থেকে এটা পতন হতে হতে এই মুঘলদের প্রভাব কমতে কমতে মুঘলরা শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক হয়ে যায়। তারপরেও মুঘলরা দিল্লিতে টিকেছিল 1817-1857 সাল পর্যন্ত। মানে সেই 1526 সালে মুঘলদের শুরু হলো, তারপর 1857 সাল পর্যন্ত ওরা টিকে আছে, কিন্তু তারা ছোট হয়ে গেছেন বা তারা অনেক দুর্বল হয়ে গেছে, কিন্তু তারা টিকে ছিলেন। কিন্তু সিপাহীরা যে কাজটা করে সেটা হচ্ছে, তারা বিদ্রোহ করার পরে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে তারা অভিভাবক হিসেবে মানেন এবং তার বর্ষতা স্বীকার করেন, কিন্তু মানে নামমাত্র বর্ষতা। কিন্তু সিপাহীদেরা আসলে হেরে যাওয়ার পর মানে একদম অত্যাচারের খড়গটা নেমে আসে এই মুঘল রাজ পরিবারের উপর। সম্রাট বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, তিনি খুবই বৃদ্ধ ছিলেন। তাকে আসলে তার চোখের সামনে তার সকল ছেলে, তার সকল নাতি, তার সকল বংশধরকে হত্যা করা হয়, এবং হত্যা করার পরে তাদের মস্তিষ্ক মানে গলা কাটা তাদেরকে প্লেটে করে এই সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর সামনে উপস্থাপন করা হয়। এবং এর ফলে মূলত মুঘল সাম্রাজ্যের সূর্যটা অস্তমিত হয়ে যায়। মুঘল সাম্রাজ্যের এই যে আমাদের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অন্যতম সমৃদ্ধশালী সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য, মুঘল বংশ, এর পতন ঘটে যায়। সম্রাট বাহাদুর শাহকে প্রাণে মেরে না ফেললেও তাকে রেঙ্গুরে, বর্তমান ইয়াঙ্গুন, মায়ানমারের একটা শহর ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। তো সিপাহী বিদ্রোহের ফলে এটা গেল একটা প্রভাব, মুঘল সাম্রাজ্যের পতন হয়ে যায়। আর একটা প্রভাব হচ্ছে সিপাহী বিদ্রোহের ফলে, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের ফলে ইংরেজদের এতদিন পর্যন্ত ইংরেজদের গভর্নমেন্ট বা ইংরেজদের সরকার, যে ইংল্যান্ডের যে সরকার, সেটা আসলে ইন্ডিয়াকে শাসন করছিল না। ইন্ডিয়াকে শাসন করছিল কারা? একটা কোম্পানির নাম কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাছ থেকে এই বিদ্রোহের পরে
রানী ভিক্টোরিয়া তিনি ক্ষমতাকার নিয়ে নিজের গভর্নমেন্টের কাছে নিয়ে যান, যে তখন থেকে মানে 1857 সালের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদ এখন থেকে বলা হলো যে ইংরেজরাই রানীর একদম সরাসরি শাসন করবেন এই এই ইন্ডিয়াকে। তো এর ফলে রানীর উপাধি কি হয়, এমপ্রেস অফ ইন্ডিয়া। তার তো এটা দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এক হচ্ছে কোম্পানি শাসনের অবসান আর হচ্ছে মুঘল সাম্রাজ্যের অবসান। তো ব্রিটিশদের এই আমাদের সিপাহী বিদ্রোহের পরে আমাদের যা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রামটা খুব সিস্টেমেটিক উপায় বা রাষ্ট্রীয়ভাবে সেটা ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করে। শিক্ষিত মানুষজন আমাদের দেশের স্বাধীনতার জন্য কাজ করা শুরু করে। এই পিরিয়ডটাকে বলা হয় বাংলার সমাজ শিক্ষা সংস্কার, সমাজ শিক্ষা রাজনৈতিক সাংস্কৃতিক সংস্কার। তো এই পিরিয়ডে কিছু মানুষের কথা আমরা বলবো, কিছু মানুষের কথা অলরেডি আমরা বলেছি, যেমন রাজা রামমোহন রায়, তিনি সতীদাহ প্রথা বিলোপে কাজ করেন। তারপরে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, মানে সনাতন ধর্মের কিছু সংস্কার করেন তিনি। তো তারপরে আরেকজন ছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে আরেকজন ছিলেন হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, তারপরে ছিলেন হচ্ছে নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী, সৈয়দ আহমদ, তারপরে একে ফজলুল হক। এই মানুষগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এই মানুষগুলো হচ্ছেন এই পিরিয়ডে সবচাইতে মেমোরেবল ফিগার। এবং ওনাদের সম্পর্কে বারবার বারবার প্রশ্ন, ওনাদের বিভিন্ন কীর্তি, ওনারা আসলে কে কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, কে কোন সমাজ প্রতিষ্ঠা করেন, কে কোন সোসাইটি প্রতিষ্ঠা করেন, এই ব্যাপারগুলো বারবার পরীক্ষায় আসে। তো আপনাদের এইগুলা সম্পর্কে জানতে হবে, এই মানুষগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আরেকবার বলি নামগুলো, সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ আহমদ, সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ, তারপরে বাংলার যে নবাব ছিলেন, তারপরে আমাদের একে শের বাংলাকে ফজলুল হক, নবাব আব্দুল লতিফ, ওনাদের আসলে সম্পর্কে জানতে হবে আমাদের। আপনারা এগুলো বিভিন্ন বই সম্পর্কে পড়লে খুব সংক্ষেপে জানতে পারবেন, খুব বেশি বিস্তারিত জানতে হবে না। যেগুলো বললাম ওনাদের আসলে কে কোন জায়গার, কে কোন সময়ের এবং কে কোন বিখ্যাত কাজটি করেন, কে কোন বই লেখেন অথবা কোন সমিতি প্রতিষ্ঠা করেন, কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো এটা গেল। তারপরে আমাদের রাজনৈতিক দল, এই পর্যন্ত কিন্তু আমাদের দেখতে হবে যে এই ভারত উপমহাদেশে এখন পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দল নাই, কেউ নাই। মানে এই যে পিরিয়ড সম্পর্কে বললাম, এই পিরিয়ড পর্যন্ত কোনো রাজনৈতিক দল নাই। তো রাজনৈতিক দল কারা কারা, রাজনৈতিক দলটা আসলে কি, রাজনৈতিক দলটা আসলে কি? তো রাজনৈতিক দল যেটা, সেটা হচ্ছে যে কিছু মানুষ যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য সেটা তারা অর্জনের জন্য, রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কি করতে হবে, রাজনৈতিক ক্ষমতাটা দখল করতে হবে, রাজনীতি দখল করতে হবে, ক্ষমতার মসনদ দখল করতে হবে। তো ওই ক্ষমতাটা দখল করার জন্য যারা ওই বিখ্যাত, ওই কিছু বিখ্যাত না, মানে ওই একই আসলে লক্ষ্য মাথায় নিয়ে কিছু মানুষ যখন এক হয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন রাজনৈতিক লক্ষ্যে, সেটা হচ্ছে রাজনৈতিক দল। তো এই পর্যন্ত কিন্তু ভারতে কোনো সংগঠিত রাজনৈতিক দল নেই। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠিত দল কোনটা, সেটা হচ্ছে কংগ্রেস। মজার ব্যাপার হচ্ছে কংগ্রেস আসলে ভারতীয়দের প্রতিষ্ঠা দল না, ভারতীয়রা এখানে এটা প্রতিষ্ঠা করেন না, এটা আসলে প্রতিষ্ঠা করেন একজন সিভিল সোসাইটির একজন মানুষ, যিনি এখানে ইংরেজ ছিলেন, তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। তিনি ভারতের এই মানুষদের দাবি দাওয়াগুলো সিস্টেমেটিক উপায়ে, ভারতের এই মানুষের দাবি দাওয়াগুলো সিস্টেমেটিক উপায়ে ইংরেজদের কাছে পেশ করার জন্য তিনি একটা দল প্রতিষ্ঠা করেন, প্রতিনিধি দল প্রতিষ্ঠা করেন, যারা কিনা ইংরেজদের না চটিয়ে, মানে ইংরেজদের না রাগিয়ে জাস্ট মানে হুজুর হুজুর করে হইলেও এই দাবিগুলো উত্থাপন করবে। এই জন্য একটা ইংরেজদের বিরোধী না, এটা বরং ইংরেজদের কাছ থেকে চেয়ে চেয়ে যতটুকু নেওয়া যায়, এটা হচ্ছে কংগ্রেস, এটা প্রতিষ্ঠা করেন। তো কংগ্রেসটা প্রতিষ্ঠা হয় হচ্ছে আমাদের বোম্বেতে। কিন্তু কংগ্রেসের যারা প্রথম দিকের যারা নেতা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন বাঙালি। তো কংগ্রেসের ব্যক্তিবর্গ সম্পর্কে আপনাদের জানতে হবে। তারপরে আপনাদের জানতে হবে হচ্ছে কংগ্রেসের আসলে প্রতিষ্ঠাতা কে, কত সালে প্রতিষ্ঠা হয়। কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি 1885 সালে এই ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা হয়? বোম্বেতে। এবং প্রথম সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়।
তো আমরা আসলে কংগ্রেসের পরে আমরা আসি হচ্ছে, আমরা অন্যান্য কিছু দল সম্পর্কে আমাদের জানতে হবে। তবে এটা আমরা ধীরে ধীরে যাব, এটা আমরা আসলে টপকে টপকে যাব না। এখন পর্যন্ত আমাদের দল তাহলে একটা, ভারতের মধ্যে একটা দল হলো, সেটা হচ্ছে কংগ্রেস। তারপর কি হলো, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে কার্যকর হয়। তো বঙ্গভঙ্গ আসলে কি? বিভিন্ন কারণে, রাজনৈতিক, প্রশাসনিক, ধর্মীয়, কূটনৈতিক, এসব বিভিন্ন কারণে বঙ্গ যে প্রভিন্স ছিল, এই প্রভিন্সটাকে ভাগ করা হয় দুইটা ভাগে। তো একটা ভাগ হচ্ছে কলকাতার ভাগ, আরেকটা ভাগ হচ্ছে বাংলার বা ঢাকার ভাগটা। এটা হচ্ছে বঙ্গ বা বাংলাকে দুইটা ভাগে ভাগ করা। তো বিভিন্ন কারণে এটা করা হয়, আবার বিভিন্ন কারণে এটা রদ করা হয়। তো বঙ্গবন্ধু আসলে আমাদের বঙ্গভঙ্গ রদ করার আগে আমাদের এই বিভিন্ন যারা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ছিলেন, তারা বঙ্গভঙ্গ আহ, রদের আগে তারা বঙ্গভঙ্গ রদের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করেন। একটা আন্দোলন হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনটা আসলে কি? স্বদেশী আন্দোলন হচ্ছে মানে এই দেশকে আমরা গুরুত্ব দিব, সবকিছু প্রাধান্য দিব, বিদেশি জিনিস বয়কট করব, এই দেশকে প্রাধান্য দিব। স্বদেশী আন্দোলন হচ্ছে এই আন্দোলন। তবে স্বদেশী আন্দোলনের দুইটা ধারা ছিল, একটা হচ্ছে নরমপন্থী ধারা, একটা হচ্ছে চরমপন্থী ধারা। তো চরমপন্থী ধারা আসলে কারা ছিলেন? বিভিন্ন যারা ক্ষুদিরাম বোস, প্রীতিলতা, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, ওনারা ছিলেন এই কংগ্রেসের এই বঙ্গভঙ্গ বিরোধী বা আমাদের স্বদেশী আন্দোলনের চরমপন্থী ধারার লোক, যারা কিনা এই স্বদেশী আন্দোলনটা শুরু করেন। কিন্তু তারা সব বঙ্গবন্ধু রদের পরেও তারা স্বদেশী আন্দোলন চালান। স্বদেশী আন্দোলন সম্পর্কে আমাদের জানতে হবে, বিভিন্ন বই পড়লে জানতে পারবেন। এটা আসলে বিখ্যাত এবং অনেক লম্বা একটা ঘটনা, আসলে সংক্ষেপে বলার খুব একটা অবকাশ নাই। তো বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? আপনারা কি সেটা একটু কমেন্টে লিখতে পারবেন? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। তো বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? সেটা আপনারা একটু কমেন্টে লিখে ফেলেন। তো আমাদের স্বদেশী আন্দোলন সম্পর্কে জানতে হবে, বললাম স্বদেশী আন্দোলনে যারা বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের সম্পর্কে জানতে হবে, যেমন সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, আরো আছেন হচ্ছে ক্ষুদিরাম। এসব ঘটনা সম্পর্কে জানতে হবে। তারপরে বিভিন্ন লাট ছিলেন জড়িত এর সাথে, যেমন ব্যামফিল্ড, ফুলার, তারপরে অন্যান্য যে লর্ড যারা ছিলেন, তাদের আসলে নাম জানতে হবে। তো বঙ্গবন্ধু আসলে করেন কোন, মানে কোন লর্ড বা বা কোন ভাইসরয় বঙ্গভঙ্গ করেন? তিনি হচ্ছে লর্ড কার্জন। ভুলবেন না আশা করি, লর্ড কার্জন। কার্জন হলের নামে লর্ড কার্জনের কথা। লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গ, উনি আহ, এটাকে কি করেন, বঙ্গভঙ্গকে তিনি আহ, চালু করেন বা এটাকে অনুমোদন দেন। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে 12 ডিসেম্বর। উত্তর সঠিক। তো বঙ্গভঙ্গ রদের পরে একটা জিনিস, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদের ফলে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে কংগ্রেস ভেঙে আরেকটা দলের সূচনা হয়, সেটা হচ্ছে মুসলিম লীগ। তো এখন পর্যন্ত কিন্তু কংগ্রেসে মুসলমানরাও ছিল, কিন্তু তাদের প্রভাবটা বা তাদের পোর্শনটা খুব কম ছিল। তাদের তাদের একটা বেশ প্রভাবটাই কম ছিল। খুব কংগ্রেসের খুব কম ব্যক্তি আসলে মুসলমানদেরকে বা মুসলমান জনগোষ্ঠীকে একটা দাম দিয়েছেন বা একটা কি বলা যায়, এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। খুব কম মানুষ। এর মধ্যে একজন ছিলেন হচ্ছে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আরেকজন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দুজন বাঙালি, যারা দুজনে কিনা হিন্দু এবং মুসলিম দুইটা দলকে বা দুইটা জনগোষ্ঠীকেই কংগ্রেসে তারা সমানভাবে একটা ট্রিট করার চেষ্টা করেছে, এবং তারা আসলে পারেননি, তারা ব্যর্থ হয়েছেন বা তাদেরকে বের করে দেওয়া হয়েছে কংগ্রেস থেকে। এর ফলে হয়েছে কি, কংগ্রেস ভেঙে আরেকটা নতুন দল শুরু হয়েছে, সেটা হচ্ছে মুসলিম লীগ। তো মুসলিম লীগ কিন্তু এই ঢাকায় শুরু হয়। তো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কি? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সলিমুল্লাহ। এটা সম্পর্কে জানতে হবে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে। তো বঙ্গভঙ্গ রদ বললাম আমরা, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। তো বঙ্গভঙ্গ রদের পরে বঙ্গভঙ্গ আসলে করেন তাহলে কে? লর্ড কার্জন। তো বঙ্গভঙ্গ রদ করেন কে? লর্ড হার্ডিঞ্জ। দুইটা মনে রাখতে হবে আমাদের। তারপর আমাদের আরো কিছু আন্দোলন আসবে, যেমন আমাদের বঙ্গভঙ্গ রদের পরে যেটা হয় ইংরেজ বিরোধী। বঙ্গভঙ্গ রদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। বঙ্গভঙ্গ না হলে, বঙ্গভঙ্গ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় হতো,
না হওয়াতে এটারও একটা কারণ বৃদ্ধি পাওয়াতে এটা হয়ে গেছে। কিন্তু এটা বঙ্গবন্ধু যদি হয়ে এটা চিরস্থায়ী হয়ে যেত তাহলে কিন্তু ঢাকায় একটা প্রতিষ্ঠা হতো বিশ্ববিদ্যালয়। এটা মনে রাখতে হবে একটু। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হলে কোন ঘটনার সূত্রপাত? বঙ্গভঙ্গ রদ। তারপর আমরা আসি খেলাফত আন্দোলনে। খেলাফত আন্দোলন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন তুরস্ক হেরে যায়, তুরস্কের খেলাফত রক্ষার জন্য মুসলমানরা দাবি করে ইংরেজদের কাছে যে খিলাফত ভেঙে দেওয়া যাবে না। তো খিলাফত রক্ষার জন্য আন্দোলন করা শুরু হয় খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন শুরু হয়ে হচ্ছে কত সালে? 1919 সালে। খিলাফত আন্দোলন শুরু করেন হচ্ছে দুইজন ভাই, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, এবং আরেকজন ছিলেন আবুল কালাম আজাদ। তিনজন মানুষ খিলাফত আন্দোলন শুরু করেন। তবে এতে সমর্থন দেন হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী। তিনিও আরেকটা আন্দোলন শুরু করেন, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এই খেলাফত আন্দোলনের সাথে অসহযোগ আন্দোলন শুরু করেন। অসহযোগ আন্দোলন শুরু করেন হচ্ছে 1920 সালে। 1919 সালে খেলাফত আন্দোলন শুরু হয়, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1920 সালে জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবের একটা শহর, একটা জায়গা জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাব শহর, পাঞ্জাবের একটা জায়গা জালিয়ানওয়ালাবাগ, যখন এখানে একটা গণহত্যা ঘটে। তো জেনারেল ডায়ার নামের একজন ব্যক্তি তিনি এই গণহত্যা চালান এবং এর ফলেই অসহযোগ আন্দোলন বা সারা দেশে একটা শুরু হয়। বা তার ফলে শুরু হয় কি, অসহযোগ আন্দোলনের পরে আমাদের আরো যে জানতে জিনিসগুলো হবে সেটা হচ্ছে অহিংস আন্দোলন ছিল। অসহযোগ ছিল অহিংস আন্দোলন। খেলাফত আন্দোলন ছিল অহিংস আন্দোলন। এটা আসলে ইংরেজদের বিরুদ্ধে মানুষের জন যে একটা জনসমর্থন আছে সেটা দেখানোর জন্য আন্দোলন। এটা আসলে বিদ্রোহ ছিল, এটা আসলে সশস্ত্র আন্দোলন ছিল। তো ধীরে ধীরে এই আন্দোলনের পর আরো কিছু আন্দোলন শুরু হয়, যেটা একটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তো ভারত ছাড়ো আন্দোলন অনুষ্ঠিত হয় 1942 সালে। আমরা কিন্তু ইংরেজ শাসনের মোটামুটি শেষ দিকে চলে এসেছি। তো 42 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যায় এবং ইংরেজরা দুর্বল হয়ে যায়। ইংরেজরা দুর্বল হয়ে যাওয়ার পরে তারা আবেদন করে ভারতের কাছে যে আমাদের তোমরা সাহায্য করো যুদ্ধে, তাহলে আমরা তোমাদেরকে স্বাধীন করে দেবো। যুদ্ধে জিতার পরে তারা যখন স্বাধীন করছিল না, তখন ভারত ছাড় আন্দোলনের ফলে তারা ধীরে ধীরে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে আরেকটা বিশেষ প্রভাব আছে যেটা আমরা আসলে অনেকেই জানি না, সেটা হচ্ছে যে শুধুমাত্র অসহযোগ আন্দোলন বা এই অহিংস আন্দোলনের কারণে ইংরেজদের ভারতবর্ষ ছেড়ে যায় নাই। সেটা একটা কারণে তারা ভারতবর্ষ ছেড়ে গেছে। সেটা বড় কারণটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি কংগ্রেস থেকে বের হয়ে গিয়ে ভারত, জাপান এবং জার্মানিতে গিয়ে যে তখন তো আসলে ভারতের সৈন্যরা ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করছিল এবং তারা জাপান এবং জার্মানির যুদ্ধবন্দী ছিল, কারণ জাপান ও জার্মানির বিরুদ্ধে ছিল ব্রিটিশ এবং ব্রিটিশদের আন্ডার ছিল বাংলার বা এই ভারতীয় উপমহাদেশের সৈনিকরা। ভারতের যেসব সৈনিক জাপান এবং জার্মানির কাছে তারা আটক হয়েছিল, প্রিজনার্স অফ ওয়ার, পিওডব্লিউ, তো এরা যারা আটক হয়েছিল তাদেরকে ছাড়িয়ে এনে একটা সৈন্যদল গঠন করে এই ভারতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা সৈন্যদল গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের এই ঘটনার ফলেই উনি তৈরি করেন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ মানে হচ্ছে ভারতের স্বাধীনতা ফৌজ। তো এই যুদ্ধ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা ঘাঁটি স্থাপন করে এবং তারা চট্টগ্রাম পর্যন্ত চলে আসে। এবং ইংরেজরা বুঝতে পারে যে আর বেশি দিন আসলে আমরা এখানে থাকতে পারবো না, ইতিমধ্যে তারা আমাদের বিরুদ্ধে ভারতীয়রা একটা দল গঠন করে ফেলছে, সৈন্যদল শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে। এর ফলে ওরা উপমহাদেশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। উপমহাদেশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তারা কি করে, তারা হচ্ছে প্রাদেশিক নির্বাচন দেয় কিছু 1937 সালে। প্রাদেশিক নির্বাচন সম্পর্কে জানতে হবে একটু। তারপরে 37 সালের পরে লাহোর প্রস্তাব আসে। লাহোর প্রস্তাবের আগে আসে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেন যে দুটো জাতির জন্য দুটো আলাদা দেশে ইয়ে করতে হবে। তো দুটো আলাদা দেশ না, তো মানে আসলে দুটো জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা স্টেটস দিতে হবে। তো পরবর্তীতে এটা স্টেটস থেকে তিনি স্টেট বানিয়ে ফেলেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু এই লাহোর প্রস্তাব এবং দ্বিজাতি তত্ত্ব ফলেই যে দুইটা আলাদা আলাদা দেশ হতে হবে বা আলাদা আলাদা মানে মুসলমান আর হিন্দুদের জন্য যে আলাদা ভূখণ্ড লাগবে, সেটাই দ্বিজাতি তত্ত্বর মাধ্যমেই মানে দ্বিজাতি তত্ত্বই সেটা আসলে বেশ ভালোভাবে এটা শক্তিশালী করে ফেলে এই দাবিটাকে। এরপরে আসলে লাহোর প্রস্তাব উপস্থাপন কে করেন? এ কে ফজলুল হক।
লাহোর প্রস্তাবে তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে একটা আলাদা রাষ্ট্র তৈরি করার প্রস্তাব দেন। তো পরবর্তী লাহোর প্রস্তাবের পরেই আসলে পাকিস্তানের একটা মূল ভিত্তি, পাকিস্তানের যে একটা জন্ম, সেটা লাহোর প্রস্তাব থেকেই শুরু হয়। পাকিস্তানের জন্ম তো আসলে 47-এ, সেটা আরো পরে, কিন্তু লাহোর প্রস্তাব থেকে সেটা মোটামুটি একটা রূপ নিতে থাকে। তারপরে আমরা আসি হচ্ছে 50-এর মনন্থর। তো 50-এর মনন্থর হচ্ছে 1943 সালে। 43 সালে দ্বিতীয় যুদ্ধের সময় যখন ওই যে বাংলার যে শস্য ছিল বা বাংলার যে খাদ্যশস্য ছিল সেগুলো ভারতের সকল খাদ্যশস্যই বাংলা থেকে নিয়ে বাংলাদেশের অনেক খাদ্যশস্য উৎপাদন হতো তখন, আর অনেক উর্বর ছিল এই অঞ্চলটা, এখনো তো উর্বর আমরা অনেক। তো খাদ্যশস্যটাকে দেশ আটক করে বা মজুত করে ইংরেজরা নিজেদের দেশে পাঠিয়ে দেয় নিজেদের সৈন্যদের জন্য। এর ফলে ভারতে একটা দুর্ভিক্ষ শুরু হয়। এই দুর্ভিক্ষের ফলেই ভারতের মানে বাংলাদেশের প্রায় 30 লক্ষ লোক মারা যায়। 30 লক্ষ, অনেক মানুষ। এই এই মনন্থর যেটা 50-এর মনন্থর বলে, আগে একটা বলছিলাম 1176 সালের বাংলা 76-এর মনন্থর, এটা হচ্ছে 50-এর মনন্থর। দুইটা দুর্ভিক্ষ আবার এক লাগাই ফেলবেন না, দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা আলাদা আলাদা সাল, দুইটার বাংলা সাল এবং ইংরেজি সাল দুইটাই আলাদা, এটা আপনাদের মনে রাখতে হবে। তো 76-এর মনন্থর, তারপরে হচ্ছে এই 50-এর মনন্থরের পরে 50-এর মনন্থর একটা বিখ্যাত ছবি আছে জয়নুল আবেদিনের, ওই যে কাক আর মানুষ একসাথে ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে, সেটা হচ্ছে এই দুর্ভিক্ষ উপলক্ষে ছবি, কলকাতার ছবি। তারপরে আমরা দেখবো যে হচ্ছে 50-এর মনন্তর 43 সালে গেল। তারপরে আমরা ভারত এবং পাকিস্তানের জন্ম, আমরা প্রায় শেষ ভাগে চলে এসেছি। তো 1947 সালে ভারতের শেষ লর্ড, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি ভারতের একজন লোককে তিনি দায়িত্ব দেন, তিনি হচ্ছেন র্যাডিক্লিফ। র্যাডিক্লিফ ভারতের এই অঞ্চলটাকে পাকিস্তানকে দুইটা ভাগ করেন এবং ভারতের একটা ভাগকে, মোট 3টা ভূখণ্ডকে 2টা দেশ বানিয়ে উনি একটা সুনিয়ন্ত্রণ করেন, এবং এর ফলেই 1947 সালে 14 আগস্ট ভারত এবং 15 আগস্ট পাকিস্তানের জন্ম হয়। তো এটা হচ্ছে আমাদের ইংরেজ শাসনের ইংরেজ ভাগ গেল। আশা করি সবার কাছেই, সবারই যারা ক্লাসটি করেছেন বুঝতে পেরেছেন। না বুঝতে পারলেও আশা করি অন্য একটা বই থেকে পড়লে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এখন যেহেতু আপনি ধীরে ধীরে ধারাবাহিকভাবে ব্যাপারটা পড়লেন, এরপরে একটা বই থেকে পড়বেন, ব্যাপারটা একদম মাথায় চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা এত সময় ধরে করার জন্য, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। বাকি যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে আমাদের পাকিস্তান আমল, পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধ, এই পার্টটা আমরা একটু পরেই চ্যানেল থেকে আপলোড দিয়ে দেবো। এবং সবাইকে ধন্যবাদ, 2টা পার্টি আপনারা দেখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো। আমরা নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে, সে আর তারা পর্যন্ত ভালো থাকুন।